আরাবুল ইসলামের দুজন নিরাপত্তারক্ষী ছিলেন, তারপরে কিন্তু আরাবুল ইসলামের নিরাপত্তারক্ষীর সংখ্যা হয় ৩ এবং হাকিমুলের জন্যও কিন্তু একজন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়। অন্যদিকে আবার শওকত মোল্লা তিনি কেমন আছেন? তিনি নিজের ছেলে নয়, নিজের জীবন নিয়েই প্রচন্ড চিন্তিত। তাকেই খুন করে দেওয়া হবে, আইএসএফ খুনটুন করে দেবে এরকম হুমকি দিচ্ছে, এই অভিযোগ কিন্তু তিনি সামনে রেখেছিলেন। তিনি বলেছিলেন যে জয়নগরে যে সময় তৃণমূল কংগ্রেসের নেতা সৈফুদ্দিন লস্করকে খুন করা হয় এবং তারপরে সেই নিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে, সেই সময়টাতেই কিন্তু তারই মধ্যে শওকত মোল্লা সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন তার কাছে হুমকি ফোন এসেছে, ভাঙড় যাওয়ার পথে তার কাছে ফোন এসেছে এবং ফোনে তাকে কদর্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, তারই সঙ্গে বলা হয়েছে তোকেও খুন করে দেব, ভাঙড় যাওয়ার পথেই ভাঙড়ে বা ক্যানিং এ তোকে খুন করে দেব, এইরকম ভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে। এবার আপনি যদি উল্টো দিকে দেখেন, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও যে খুব ভালো জায়গায় রয়েছেন এমনটা কেউ বলবেন না। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, একাধিক মামলা রয়েছে, খুনের মামলা রয়েছে, ধর্ষণের অভিযোগ রয়েছে, তাকে জামিন নিতে হয়েছে। তারই সঙ্গে তার দলের মধ্যে থেকে শাসক দল রোজই প্রায় ভাঙিয়ে লোকজনকে নিয়ে চলে যাচ্ছেন। যারা আইএসএফ থেকে তৃণমূলে যাচ্ছেন সবাই একই কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজের জন্য আইএসএফ থেকে তৃণমূল কংগ্রেসে চলে এসেছি। তো এই সমস্ত কিছুর চাপে যে কোনো একটা নতুন রাজনৈতিক দল সে তো বেশি দিন টিকে থাকতে পারে না, তার তো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, মিলিয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টোটা, দেখা যাচ্ছে আইএসএফ এইবারে বিভিন্ন জায়গায় থাবা বসানোর চেষ্টা করছে যেগুলো এতদিন ধরে শাসক দলের একদম খুব শক্তিশালী জায়গা হিসেবে পরিচিত ছিল, যেখানে কিন্তু শাসক দলের একটা খুব সুরক্ষিত ভোট ব্যাংক ছিল একদম অঞ্চলে। যে আপনারা লড়াই দিয়ে এই দলটাকে এইভাবে প্রতিষ্ঠিত করেছো তার জন্য আমি গর্ববোধ করি। আজকে স্টেজ থেকে প্রথম থেকেই একটা দুটো কথা যে বলছিল আমার নিজেরই খারাপ লাগছিল। আজকে যে আমরা ইতিহাস তৈরি করতে পেরেছি এটা আমার একান্ত কাম্য নয়। যদি আপনারা আমার প্রত্যেক বুথের সভাপতি, সম্পাদক, কেশিয়ার, প্রত্যেকটা ভোটার যদি আমাকে নেতা না বানাতো আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে ইতিহাস তৈরি করতে পারতাম না। তার জন্যে আমার মন থেকে ভোগালবাসীকে, ভোগালী ওয়ানের প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা নেতাকে আমি সালাম জানাই। যদি কোনো ভুল হয়ে থাকে চলার কারণে কেউ যদি বলে থাকে যে কারিমুল ভাইয়ের নেতৃত্বে এই রক্তদান শিবির করেছি, আমি বলছি আমি তোমাদের কাছে ক্ষমা চাই। তোমরা না থাকতে আমি হতাম না, তোমাদের জন্যই আজ কারিমুল তৈরি হয়েছে, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তো জেল খাটলে কোনো ভয়ের কারণ থাকে না। জেল খাটলে আমি তো আশা করছি আমি যে ৭২ দিন জেল কেটেছি তার জন্য ৭২ গুণ গতিবেগ আমার থেকে বেড়ে গিয়েছে। আজ এই আইএসএফ করার কারণে যদি জেল কেটে থাকি সামান্য পরিমাণ বলছি, আজ যদি বাজারে কেউ একবার চেয়ে দেখতো, এখন কোনো বাজারে গেলে মানুষ ৩ বার চেয়ে দেখে, তারপরে বলে কারিমুল ভাই না। তোমরা চাও তো প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায় কারিমুল তৈরি হতে, সেই কারিমুল থেকে আমরা প্রত্যেক বিধানসভায় একটা করে নওশাদ সিদ্দিকী বানিয়ে দেখাবো, পারবো তো? আজ আমরা যেরকম গর্ব করে বলি যে আমরা ভাঙড়ের মানুষ, আমরা নওশাদ সিদ্দিকী ভাইজান এমএলএ তৈরি করেছি, আশা করব প্রত্যেক বিধানসভার মানুষ গর্ব করে বলবে যে আমরা আইএসএফ এর তরফ থেকে একটা করে এমএলএ তৈরি করেছি। সবাইকে সাধুবাদ জানাই। আজকের যে ভাঙড়ে এই যে আমরা রক্তদান শিবির করছি এটা ছোটখাটো ভেবো না। কেন? আজকের যে আইএসএফ এর বংশ বিস্তার হচ্ছে টোটাল পশ্চিম বাংলায়, এর জন্য একটাই কারণ আমি খুঁজে পাই যে আমরা ভাঙড়বাসী ২৭২০ জন রক্ত দিয়েছিলাম, সেই রক্ত টোটাল পশ্চিম বাংলার মানুষের শরীরে বইছে। কম বেশি টোটাল পশ্চিম বাংলার মানুষ আমাদের থেকে রক্ত নিয়ে উপকৃত হয়েছে। সেই জন্য আজ কেন ভাবি
সেট করা সংখ্যালঘু ভোট ব্যাংক ছিল। তারই সঙ্গে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের বেশ কিছু জায়গা যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক শক্তিশালী, সংখ্যালঘুদের সংখ্যা উল্লেখযোগ্য, সেই সব জায়গাতেও কিন্তু আইএসএফ ঢোকার চেষ্টা করছে। এবং এইটা বিজেপির থেকেও আমাদের রাজ্যের তৃণমূলের জন্য বেশি চিন্তার বিষয়, কারণ উত্তরবঙ্গের এই সমস্ত জায়গাগুলোর অনেকগুলো এইরকম রয়েছে যেখানে বিজেপি জিতেছে, বিজেপির জেতা জায়গা, যেগুলো এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির হাত থেকে আবার ছিনিয়ে নিতে চাইছে। সেখানে যদি সংখ্যালঘু ভোট পুরোপুরি তৃণমূল কংগ্রেস না পায়, সংখ্যালঘু ভোট যদি আইএসএফ এর দিকে চলে যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য কাজটা যথেষ্ট কঠিন হবে। কিছুদিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছেন, সংখ্যালঘুরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কিরকম লড়াই করছে, দিদি তাদের জন্য কত উন্নয়নমূলক কাজকর্ম করেছেন সেটা তারা জানেন, তাই সংখ্যালঘুরা দিদিকেই ভোট দেবেন, এখানে আইএসএফ কিছুই করতে পারবে না, যতই আইএসএফ তাদের বিভ্রান্ত করার চেষ্টা করুক। অর্থাৎ এইখানে আইএসএফ যে ঢুকে পড়েছে সেটা কিন্তু উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রী, তিনি অস্বীকার করতে পারলেন না। আইএসএফ যে এখানে রমরমিয়ে ঢুকে পড়েছে এবং আইএসএফ একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং আইএসএফ কে অ্যাকনলেজ করতে হচ্ছে, অ্যাড্রেস করতে হচ্ছে, সেটা কিন্তু উদয়ন গুহ অস্বীকার করতে পারছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জেমদের সভাতে বলেছিলেন, আমি চাই না ফুরফুরা শরীফ রাজনীতি করুক, যেমন আমি চাই না বেলুর মঠ রাজনীতিতে প্রবেশ করুক। তারই সঙ্গে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকী এবং তার দল আইএসএফ কে ভোট কাটুয়া বলেও আক্রমণ করেছেন। ব্যাপারটা হলো, দেখুন, রাজনীতির যে ভাষা সেটা বর্তমানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর চারপাশে যারা রয়েছেন সেই ভাষায় বহুদিন আগে থেকেই শাসক দলের কাছেই তারা ট্রেন্ড হয়ে গেছেন। আপনারা পঞ্চায়েত নির্বাচনের সময়ও দেখেছেন নিশ্চয়ই, আগে যে সমস্ত পন্থা, যে সমস্ত উপায়গুলো শুধুমাত্র শাসক দলের হাতে ছিল, শাসক দলের দখলে ছিল, সে টাকা দিচ্ছি। যখনই বলছি আমাদের ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, ভাঙড়ে একটা কলেজে হবে না, আর একটা কলেজের প্রয়োজন আছে। ভাঙড়ের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে তার শিক্ষা প্রতিষ্ঠান নাই। তখনই বলছে কেন 500,000 দিচ্ছি। এক কথায় 500,000 দিচ্ছে আর আমাদের অধিকারগুলো আমাদের কাছে কেড়ে নিচ্ছে। 500,000 নয়, আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের মা বোনেরা যাতে মাস গেলে 5,000 টাকা করে ইনকাম করতে পারে, খেটে ইনকাম করতে পারে, তার পলিসি প্রকল্প সরকারকে নিয়ে আসতে হবে। এই দাবি আমাদেরকে তুলতে হবে। আবার কি দেখছি, 500,000 দিচ্ছে আর মায়ের সন্তানটা যাতে মদ খেয়ে মাতাল হয়ে যায় ওই জন্য দুয়ারে মদ প্রকল্প চালু করে দিচ্ছে, পরে সংসারে যাতে অশান্তি ঢুকে। তো এই হককে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দল জন্ম হয়েছিল 21শে জানুয়ারি 2021 সালে। আজকে 3 বছর হতে যাচ্ছে। আগামী 21শে জানুয়ারি 2024 আসলে 3 বছর হবে। এই স্বল্প সময়ের মধ্যে আমি ধন্যবাদ জানাবো তৃণমূলের বন্ধুদেরকে, আমাদের কর্মীদেরকে। এত কেস দিয়েছে, রাজনৈতিকভাবে এদেরকে সচেতন করে, এদেরকে কেস দিয়ে জেল খাটিয়ে এদেরকে লিডার বানিয়ে দিয়েছে স্বল্প সময়ের মধ্যেই। আমি ধন্যবাদ জানাই। আমাদের ছেলেটা লিডার হচ্ছে, আমি সত্যি গর্বিত, আমাকে ভালো লাগছে। গতবার রক্তদান শিবিরে আমাকে একটু হেডেক নিতে হয়েছিল, এবারে বিশ্বাস করুন আমাকে একটুও হেডেক নিতে হয়নি। আমার অঞ্চলে অঞ্চলে লিডার তৈরি হচ্ছে, তারাই দায়িত্ব নিয়ে কাজ করছে, এটাই চাইছি। তো আমি শুধুমাত্র নওশাদ সিদ্দিকী বড় বড় ভাষণ দেবে, ভালো ভালো কথা বলবে, এটা নয়। আগামী দিনে নওশাদ সিদ্দিকীর থেকেও ভালো বলতে পারে, নওশাদ সিদ্দিকীর থেকেও ভালো রাজনীতি করতে পারে। আইএসএফ এর মধ্য থেকে এই ভাঙড় থেকে উঠে আসুক। ভাঙড় থেকে এই জগ ছুড়ে অধ্যাপিকাকে মেরেছে এই পরিচয় বন্ধ করে দিয়ে তুই বোমবাদিস ভাঙড়ের নেতা হোক, এটা চাই না। ভাঙড় থেকে এমন নেতা আসবে জাতীয় স্তরেও সুনাম গাইবে ভাঙড়ের ভূমিপুত্রের, এ ধরনের উঠে আসুক আমি চাই। আমাদের নেতা আমাদের মধ্যে উঠে আসুক, আমি তো চাইছি। আমি ধন্যবাদ জানাবো যারা নেতৃত্বরা আছে, ক্রমশ তারা প্রতিষ্ঠিত হচ্ছে। আরো জেল খাটালে এরাও প্রস্তুত আছে। ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে, সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজনে পিঠে পেতে দিতে হবে, তার জন্য আমাদের ছেলেরা প্রস্তুত আছে। আমি এখন ডেকে নেব সে আমাদের যোদ্ধাদেরকে, যারা ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হয়ে জেলে গিয়েছে। অনেকে মিথ্যা কেস খেয়েছেন, অনেকে মারধর করে অনেক অঙ্গহানি হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেককে আমি আজকের এই মঞ্চ থেকে আমি তাদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা না করতে পারলেও তাদের পাশে আছি। আইএসএফ অঞ্চল কমিটি তাদের পাশে আছে, অঞ্চল কমিটি তাদের পাশে আছে, তাদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছি। এই ভাই নিচে দাঁড়িয়ে কি করছো? ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব হচ্ছে, ওপরে আসো না।
সাথে সাথে আপনারা জানেন গণনা কেন্দ্রের রাত্রে কি ঘটনা ঘটেছিল। আমাদের জেলা পরিষদের সদস্যার যিনি জিতে যাওয়ার পরেও যাকে অন্যায়ভাবে তার সার্টিফিকেট এক প্রকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই রাত্রে তারপরে কিভাবে গুলিগালা চালিয়েছিল একজন সাধারণ কর্মী সহ আইএসএফের কর্মীরা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, দুজন মারাও গিয়েছিলেন। আমরা তাদের পাশে আমরা আছি, আমরা ভুলে যাবার নয়। এই মোড় মাথাতে একটা স্ট্যাচু বানিয়ে দিলাম, একটা মূর্তি বানিয়ে দিলাম, বছরে একবার করে আসবে ফুলমালা দেব, ওই ধরনের স্মরণ আমরা বিশ্বাসী নয়। আমরা সব সময় তাদের পাশে থাকবো। আমরা মনে করি আমাদের পরিবারের এনারা একজন সদস্য। তো তা আজকে তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তারা অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিচারের জন্য যেন আমরা লড়াই করছি। সাথে সাথে এটাও বলে রাখছি, তাদের পরিবারকে আমরা কোনোভাবে ভুলে যাব না। তাদের পরিবার মানে আমাদের পরিবার, আমরা সব সময় আছি। তাই শহীদ রেজাউল ভাইয়ের স্ত্রীকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে একটু জাস্ট বরণ করব। আমাদের জুবি সাহাদি বরণ করে নেবেন এবং তাকে আশ্বস্ত করেছি আমরা আছি তার সাথে সর্বসময়। আমাদের কমিটি জুবিদির মতো মহিলারাও সব সময় থাকবে। এই লড়াইকে আমরা কুর্নিশ জানাই, এই লড়াইকে আমরা বিতা হতে দেব না। যে প্রাণ গিয়েছে, প্রাণের বিনিময়ের ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করবই আমরা, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি। এবং সাথে সাথে এটাও জানেন আপনারা, এই বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব পরিবারের তো আমরা নিয়েছি। আমাদের রাজ্য কমিটির এরই তো তাপসদা কার দায়িত্বটা নিয়েছে, এই বাচ্চার দায়িত্ব আমাদের রাজ্য কমিটি তথা উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি দায়িত্ব নিয়েছেন। তিনি অনেক সময় অনেক জায়গাতেই ওই ধরনের অনেক আদিবাসী সমাজের শিশুদেরও তিনি দায়িত্ব নেন, আমরাও নিই। তো দায়িত্ব নিয়েছেন, সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি। আমি আপনাদেরও বলবো, আমরা তো দায়িত্ব নিচ্ছি, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের পরিবারের সদস্য, আমাদের ভালোর জন্যই, আমরা যাতে একটা সুন্দর সকাল পাই তার জন্য এগিয়ে এসেছিল এই ক্ষতি। ওনার আর একটা মানে এখানে আসো, সামনে আসো। তো তারা আমরা আছি, না জানেন যে আইনি লড়াই যেমন লড়ছি, সাথে সাথে সবসময় এনাদের পাশে আমরা থাকছি। আমরা আমাদের পক্ষ থেকে সংবর্ধিত করব সেই বীরের পিতাকে সংবর্ধিত করব, যে গণতন্ত্রকে রক্ষার জন্য দুষ্কৃতীদের গোলা ছুরিতেও গুলিতেও পিছিয়ে যায়নি, ভয় পায়নি, তারা জীবন উৎসর্গ করেছেন। দিয়ে দেন না, পড়িয়ে দেন, ওনার মাকে দিয়ে দেন একটা রেকর্ড পড়িয়ে দাও না, পড়িয়ে দাও।